সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় মহানায়কের ঘরে ফেরা। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত, উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এবং অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইতিহাস সম্মিলনী। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান প্রধান শিরোনামগুলো। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত তুরাক্কির, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। ফিরতি পথে বাস ট্রেনে উপচে পড়া ভিড়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বললেন সৈয়দ আশরাফ। বিএনপির ইসলাম বিরোধী কাজের জন্যই জোট ছাড়ছে বিভিন্ন শরিক দল, মন্তব্য আওয়ামী লীগের। এতে জোটের কোনো ক্ষতি হবে না বলছে বিএনপি। নির্বাহী বিভাগ বিচার বিভাগের ক্ষমতা হরণ করতে চায়, মন্তব্য প্রধান বিচারপতির। বার কাউন্সিলকে এ বিষয়ে সজাগ থাকার তাগিদ। এবং রাজধানীতে পুলিশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ, 5 লাখ টাকা দাবি করে না পেয়ে ক্রসফায়ারে হত্যার হুমকি। আমরা এবার চলে আসব সরাসরি আমাদের আলোচনায়। আজ 10 জানুয়ারি 1972-এর এই দিনটিতে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসেছিলেন পাকিস্তানের কারাগার থেকে। আমরা জানি যে 1971-এর 25শে মার্চে পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, তার পরবর্তীতেই অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং তারপর পরই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তান সরকার এবং তাকে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। এবং স্বাধীনতার সেই 9টি মাস তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। এর মধ্যেই দেশ স্বাধীন হয় এবং চূড়ান্ত বিজয় অর্জিত হয় বাঙালির, এবং বাঙালি অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করতে থাকেন তাদের প্রিয় নেতা কবে দেশে ফিরে আসবেন। এবং বঙ্গবন্ধু যে দেশে ফিরে আসবেন এটি অনেকেই কিন্তু তখনও ভাবতে পারেননি, কারণ পাকিস্তানের সেই কুখ্যাত সরকার তাকে মুক্তি দেবে এমনটা অনেকেই আশা করেননি। কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক মহলের চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়। এবং তার আগে বঙ্গবন্ধুকে আমরা জানি যে অনেক রকম প্রলোভনও দেখানো হয় আপোষ করার, কিন্তু কোনো কিছুতেই তিনি বিচলিত হননি, তিনি অটল থাকেন এবং তিনি ফিরে আসেন তার নিজ বাসভূমিতে। 1972-এর 8 জানুয়ারি তাকে মুক্তি দেওয়া হয় এবং 10 জানুয়ারি তিনি দেশে ফেরেন। দেশে ফিরে তিনি সরাসরি সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দেন জাতির উদ্দেশ্যে। আমরা সেই ইতিহাসগুলো জানি, আজকের প্রজন্ম হয়তো অনেকেই তা প্রত্যক্ষ করেনি, কিন্তু তারাও হয়তো ইতিহাস জানে। আমরা সুরঞ্জিত সেনগুপ্ত আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইব, এই যে বঙ্গবন্ধুর স্বদেশ ফেরা, এটার গুরুত্ব কতখানি? আমি তো তখন ন্যাশনাল আর্মি পার্টি করতাম, জি, আমি একমাত্র এমপি দল থেকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচিত হয়েছে। আমি তখন মুক্তিযুদ্ধ করার জন্যে অনেক কষ্টে একটা সাব সেক্টর বেছে নিয়েছি এবং সাব সেক্টরটা তৈরি করেছি যুদ্ধ করতে। যখন ছেলেদের ট্রেনিং দেওয়া শুরু করলাম, এর আগে তো আমরা জয় বাংলা বলতাম না, ন্যাশনাল আর্মি পার্টি, তখন বুঝলাম যে জয় বাংলাই বলতে হবে। তারপরে যখন ছেলেদের ইন্ডাক্ট করলাম যুদ্ধে যাওয়ার শেষ সময়ে, ওই রণধ্বনিটাই ওদেরকে দিতে হলো এবং দেখা গেল যে যুদ্ধটা ওই নামেই হচ্ছে। ওইটাই আমরা যেটা ট্রেনিং ক্যাম্প মোটিভেশনের বিষয়টাও ওটাই, 7ই মার্চের বক্তৃতা এবং ইত্যাদি।
তো সেই যুদ্ধটা বঙ্গবন্ধুকে নিয়ে হচ্ছে। আমার মনে আছে আমার সাব সেক্টরটা ছিল ইয়েতে, এই খাসিয়া জৈন্তা পাহাড় এন্ড গারো হিলসের মাঝখানে, বাংলাদেশেই টেকের ঘাট তাহিরপুরে। আমার সবসময় আমি বাংলাদেশের মাটিতেই ছিলাম। ট্রেনিং ক্যাম্পটা উপরে ছিল, উপর মানে গারো হিলস এবং খাসিয়া জৈন্তা পাহাড়ের উপরে। তো একদিন আমি এটা খবর পেলাম যে জিওসি, আমি ওই জিওসির আন্ডারে ছিলাম, জেনারেল গিল, যে আমাকে যেতে হবে। কোথায় জানি না, যে হেলিকপ্টার আসলো, আমি গেলাম। যাওয়ার পরে জেনারেল গিলের বাসায় আমি ডিনার করলাম। ডিনার করে বললো যে সাহেব, you'll have to leave for Guwahati tomorrow, you'll have to go to বাগডোরা। বাগডোরাতে কি হবে? বলে সেখানে একটা মিটিং হবে এবং তোমাকেও আমাকে তার এসছে, তোমাকে পাঠানো। অল হোয়াট আই ক্যান ডু, আমি আমার ট্রান্সপোর্ট দিয়ে আই ক্যান সেন্ড ইউ আপ টু গৌহাটি। সেখান থেকে তুমি ইয়েতে যাবে। সেখানে কি হবে? বলে সেখানে সব এমপিরা আসবে, তোমাদের এই এই তাজউদ্দিন সাহেবেরাও আসবেন এবং ওইখানে মিটিং হবে। ওইখানে এই নিয়ে কথা হবে, যে একটা কথা আসছে যে স্বাধীনতা চাও না বঙ্গবন্ধু চাও, আরো তোকার অনেক কথা আছে, এগুলার বিতর্ক হবে। এ নিয়ে কথা বলতে বলতে এক সময় সে বললো যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি মনে করো যে যুদ্ধ না করে তোমার যে ভূমি গেছে এটা কি পারবে অধিকার করতে? আমি বললাম যে তো বললো যে যার টেরিটরি নাই, যদি যুদ্ধ করে তোমার টেরিটরি না থাকে, তুমি আবার এমপি কিসের, কিসের স্টেট? এখন ওখানে কি হবে? তো ওখানে কি হবে তুমি এটা বোঝো না? আমরা কি তামসা করতেছি নাকি যে এখানে পয়সা গিয়ে এখানে একটা নো কনফিডেন্স হবে আর ইত্যাদি নিয়ে প্রশ্ন হবে? আমি তো বুঝে গেলাম মেসেজটা। এখন জেনারেল, আই ডোন্ট ফিল লাইক ডুইং দ্যাট। ওয়াই? বলে আমি একটা ট্রুথই বুঝি, যে আমার কান্ট্রি এখন আন্ডার দি অকুপেশন অফ দি অকুপেশন আর্মি, আনলেস আই ফ্রি ইট থ্রু অ্যানাদার ওয়ার, তাহলে তো আমার টেরিটরি থাকতে হবে, সরকার থাকতে হবে, তাহলে আমি কিসের কি? ওদের আমি যাব না, আমি যুদ্ধই করব। এই আমি রয়ে গেলাম, বুঝলেন? বুঝলাম যে বঙ্গবন্ধু প্রতি রন্ধ্রে রন্ধ্রেই আছে, যুদ্ধে আছে, যুদ্ধের এই ইয়েদের ছেলেদের মোটিভেশনে আছে, ছেলেদের যুদ্ধে ইন্ডাক্ট করতে আছে, ওইখানের উপর তলায় রাজনীতিতেই আছে। টোটাল যুদ্ধটা ওনাকে রেখেই, বুঝতে পেরেছেন? বলে যে বঙ্গবন্ধু যে আমাদের সমস্ত বিষয়টার যে অপরিহার্য বিষয়। তবে আমার খুব ভালো লাগলো যে ওইখানে কথাটা আসলো যে আমরা বঙ্গবন্ধুকেও চাই, স্বাধীনতাও চাই। এইভাবে এই বিষয়টার ফয়সলা হলো এবং ওই সরকারই তো থাকলো। সেইটা যখন আমরা যুদ্ধে জয়ী হলাম, এরা সারেন্ডার করে ফেললো, তখন তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসলো যে আমাদের ওয়ার হিরোর প্রত্যাবর্তন হবে কিনা। বঙ্গবন্ধুর কথাটা আপনার বুঝতে হবে, তখন কিন্তু ওরা মার্শাল ল ট্রাইব্যুনালে ওনার বিচার করছে, ওনার বিরুদ্ধে চার্জ আনছে রাষ্ট্রদ্রোহিতার থেকে শুরু করে সব। ইভেন ওইখানে বসেও উনি লিখে দিলেন যে the allegations which has been brought against me are all false, downright falsehood. বুঝতে পেরেছেন তো? এবং উনি কোনো ডিফেন্স লয়ার টয়ারকে বলছে, লয়ার কি, সে বলতেছে ফাঁসি দেবে আমাকে, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তো জাজমেন্ট তো ডিক্লেয়ার্ড হয়ে গেছে, আর এগুলো ফলস, আমি এগুলো দেখছি। ফলে স্বাভাবিকভাবেই জনমানুষের মধ্যে যে এরা এই হিউমিলেশনের পরে বঙ্গবন্ধুকে ফেরত দেবে না, এরকম একটা দোলাচল চলছিল। এর মধ্যে শকটা এসে গেল এই আপনার ইয়েদের, আমাদের যে বুদ্ধিজীবী হত্যার
একে পাওয়া যাচ্ছে না, তাকে পাওয়া যাচ্ছে না, এরকম একটা সময় কাটাচ্ছিলাম। তো এর মধ্যে খবর আসলো যে না, বঙ্গবন্ধু আসছেন। এটা আপনি কল্পনা করতে পারেন, সারা দেশে এটা অনুরণিত হয়ে গেল, রেডিওতে প্রচার করা হচ্ছে, সবাই জানতেছে, এখানের মন্ত্রিসভারেরাও প্লেনটা কোথায় থামলো, তিনি একটু পানি খেলেন কিনা, কাপ চা খেলেন কিনা, এগুলো সব কিন্তু আসতেছিল। তখন শেষ পর্যন্ত উনি দিল্লি হয়ে ঢাকা ফিরলেন। যখন, তখন ওই প্লেনে ওই আমাদের ফারুক চৌধুরী সাহেব, উনি ফরেন সেক্রেটারি ছিলেন, উনি যে তখন তো আমাদের তেজগাঁই বিমানবন্দর। হ্যাঁ, তেজগাঁয় ওনাকে বললেন যে দেখেন বঙ্গবন্ধু, কত লোক, লক্ষ লক্ষ মানুষ। উনি মাথা নুয়ে চিন্তা করতেছিলেন, তিনি তাকিয়ে দেখলেন, দেখে এটা বললেন, এটা তো আমাদের অধ্যাপকের ইয়েতে ডায়েরিতে আছে, যে দেখে যেটা বললেন যে আমার কাছে এই লোকগুলার প্রত্যাশা, আমি এদের খাওয়াবো কি করে, আমি দেশটা চালাবো কি করে, ইত্যাদি। এবং দ্যাট মিনস হি হ্যাজ রিয়েলাইজড যে এটা যুদ্ধের চেয়েও বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ আমাকে নিতেই হবে, এটার কোনো ওয়ে আউট নাই, কোনো ভায়া মিডিয়া নাই। কারণ আপনি কল্পনা করেন, এটা ক্যাবিনেট হইলে ক্যাবিনেটটা চালাবে কেমনি, এর তো কোনো ওটা দক্ষ আমলা বা ইত্যাদি তো নাই, তছনছ করে চলে গেছে। তো উনি এগুলা খুঁজে 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 এনে, লোকজন এনে, এই নুরুল ইসলাম সাহেব থেকে শুরু করে, রুহুল কুদ্দুস থেকে শুরু করে, এদেরকে এনে 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 একটা দাঁড় করালেন। এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, কমিউনিকেশন নাই, পোল থেকে শুরু করে রাস্তাঘাট আমরাই ভাঙেছি, ব্রিজ, এই ব্রিজ আবার করা। তারপরেও তখন পৃথিবীটা ওইভাবেই বিভক্ত, পশ্চিমা বিশ্ব, তারা এই অডাসিটি সেই সময়ে তারা মেনে নিতে পারে নাই, কারণ তারা ভেবেছে যে আর কোনো দেশ স্বাধীন হবে না, বলে এটা ওই আমরা ইয়েতে, তাদের তো তখন জাতিসংঘে পাশ হয়ে গেছে যে হলে এটা আর স্বাধীনতা হবে না, এটা হবে বায়ফ্রা, অর্থাৎ তুমি দেশ থেকে তুমি ইয়ে করছো, স্বাধীনতা না এটা। বুঝতে পারছি। এটা উনি জানতেন, বুঝতেন। ওই অবস্থায় নিয়ে এই যেটা কঠিন সময় উনি হাল ধরলেন। এবং উনি আসার পরে মানুষের কি উৎফুল্ল, এবং মানুষ মনে হলো যে আমার স্বাধীনতা পূর্ণ হয়েছে, ধন্যবাদ, পরিপূর্ণতা লাভ করেছে। ধন্যবাদ। আপনার কাছে আবার পরে আসবো। আমি একটু অধ্যাপক মেজবা কামালের কাছে যাব। অধ্যাপক মেজবা কামাল, আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা বছরে প্রায় মানে বয়সের দিক থেকে কাছাকাছি, আমার মনে আছে যে আমার তখন 13 বছর বয়স ছিল। 72-এ বঙ্গবন্ধুকে যখন মুক্তি দেওয়া হলো, 8ই জানুয়ারি আমরা পুরো ফ্যামিলি মিলে, আমরা তখন পুরনো ঢাকায় থাকতাম, সাবিস্তান সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছি, একটা ইন্ডিয়ান সিনেমা, দ্বীপ জেলে যাই। দেখছি তখন হঠাৎ করে খবর আসলো যে বঙ্গবন্ধুকে মুক্তি দিয়েছে, রাতের বেলা, কিন্তু রাত নাইট শোতে আমরা, এবং পুরো হল ভেঙে গেল, সিনেমা আর চললো না, কিন্তু হল ভেঙে গেল, আমরা উচ্ছ্বাস নিয়ে বেরিয়ে আসলাম। তারপরে বঙ্গবন্ধু ফিরে আসলেন 10ই জানুয়ারি, এবং সেই 10ই জানুয়ারির সেই সলের দুদিনের সভাতেও কিন্তু আমার থাকার সুযোগ হয়েছিল, আমি গিয়েছিলাম ওই বয়সে। তো আপনারও নিশ্চয়ই এরকম স্মৃতি আছে, আমরা শুনতে চাই। আর বঙ্গবন্ধুর ফিরে আসার পর একটা তো, যেটা সুরঞ্জিত দা বলছিলেন, যে নতুন একটা চ্যালেঞ্জ ছিল তার পুরো দেশটাকে গড়ে তোলার। আরেকটি কিন্তু চ্যালেঞ্জ ছিল, যেটা তিনি অত্যন্ত সফলভাবে তিনি সমাধান করেছিলেন, সেটা হচ্ছে যে ভারতীয় মিত্রবাহিনী আমাদের দেশে তখন ছিল। বঙ্গবন্ধু আসার পর খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু মিত্রবাহিনী ফিরে গেছে। অনেকেই বলেন যে বঙ্গবন্ধু যদি আমি একটু ইন্টারাপ্ট করি, ওটা উনি তো ইয়ে থেকে লন্ডন হয়ে দিল্লিতে আসলেন, দিল্লিতে এসে এয়ারপোর্টে যখন সি অফ করেন,
মিসেস গান্ধী, তখন তিনি বললেন যে দেখেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমার লোকগুলাকে খাইয়েছেন, পড়িয়েছেন, অস্ত্র দিয়েছেন, যুদ্ধ করিয়েছেন, সমস্ত কিছু, এটার আর কোনো ইয়ে নাই, এবং আগামী তো আপনাকে নিয়েই আমার চলতে হবে। তবে একটা কথা আমি বলতে চাই যে আপনার এই সৈন্য, ভারতীয় সৈন্য কবে ইয়ে থেকে যাবে? মিসেস গান্ধী ওনার দিকে তাকিয়ে বললেন, আপনি যখন বলবেন তখনই। এই কাজটা কিন্তু উনি করে ফেললেন। ওইখানে কারণ যে দেশপ্রেমের বিষয়টা, এটা জি। বলেন বলেন না, এবং please। মিসেস গান্ধীর যে অবদান আমাদের মানে স্বাধীনতা যুদ্ধে তো বটেই, ইন্দিরা গান্ধী এবং না না, এই যে উদার মনোভাবে যে বলা, যে যখন বলবেন। বঙ্গবন্ধুকে মুক্ত করার ক্ষেত্রে আমরা কি জানি যে 1971-এর 15ই ডিসেম্বর, জাস্ট আমাদের বিজয়ের দ্বার প্রান্তে যখন আমরা, তখন তিনি মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে একটা চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধুর মুক্তির আহ্বান জানিয়ে, সুন্দরভাবে একটি চিঠি দিয়েছিলেন। যাই হোক, এসব মিলিয়ে আমি একজন ইতিহাসবিদ হিসেবে, উনি এর আগে ওয়াশিংটন ঘুরেও এসেছিলেন, হ্যাঁ ঘুরে এসেছিলেন, বৈঠক নিক্সনের করেছিলেন, সঙ্গে সেই দেখাও বৈঠকটি হয়েছিল, ব্যর্থ হয়েছিল এবং সেই বৈঠকে দেখাটা খুব সুখকর নিক্সনের ছিল না, না। নিক্সনের খুব ঔদ্ধত্যপূর্ণ আচরণ তাকে সহ্য করতে হয়েছিল। তো যাই হোক, আপনি মেজবা কামাল, আপনি বলুন একটু। জি, প্রথমত যে আজকে সেই ঐতিহাসিক দিবস, যেদিন জাতির জনক স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন আমাদের সবার মাঝে, এবং আমাদের যে বিজয় 16 ডিসেম্বর আমরা যেটা অর্জন করেছিলাম, সেই বিজয় কিন্তু অপূর্ণ ছিল, এবং বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে আমাদের সে বিজয় পূর্ণতা পেয়েছিল। তো বঙ্গবন্ধুর মুক্তির দাবিটা কিন্তু এই যে গোটা 9 মাসের যে যুদ্ধ, সেই সময়ের মধ্যেই বারবার আলোচনায় এসছে, এবং যে কথাটা জনাব সুরঞ্জিত সেনগুপ্ত ভাই বললেন যে মানে আমরা স্বাধীনতাও চেয়েছি এবং আমরা বঙ্গবন্ধুকেও চেয়েছি, কারণ স্বাধীনতা এবং বঙ্গবন্ধু এই দুটো নাম কিন্তু অবিচ্ছেদ্য। কাজেই মানে একটাকে পেয়ে আরেকটাকে হারানো, এটা অকল্পনীয় বার্টার ছিল, করা, বা এটাকে বার্টার করার কোনো সুযোগ ছিল না। তো সেদিক থেকে আপনার মানে আমরা সেটাকে চেয়েছি, কিন্তু গোটা দেশের মানুষ চেয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আমাদের সেই প্রয়োজনের দিনে আমাদের পাশে যে দাঁড়িয়েছিল ভারত, এবং বিশেষত তার তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু একটা বিশেষ ভূমিকা রেখেছিলেন। কেননা এই সময়কালে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গড়ার জন্য যেমন পৃথিবীর বহু দেশ সফর করেছেন, বহু রাষ্ট্রপ্রধানকে লিখেছেন, যোগাযোগ করেছেন রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, তেমনি কিন্তু তার সফরগুলোর অন্যতম প্রধান লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে মুক্ত করা। বঙ্গবন্ধুকে মুক্ত করার কাজটাকে তিনি তার ব্যক্তিগত ক্রুসেড হিসেবে নিয়েছিলেন, এবং সেভাবেই কিন্তু তিনি চেষ্টা করেছেন। কাজে আমার মনে হয় যে তার কথাও আমাদের গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করা উচিত। এবং বঙ্গবন্ধুর যে মার্শাল্লাহ কোর্টে যে বিচার চলছে, এবং সেখানে তো তাকে প্রাণদণ্ড দেওয়া হবে সেটা তো নির্ধারিতই ছিল, বিচার ছাড়াই প্রাণদণ্ড বড়ি ঘুরে ফেলেছে। কবরই খুঁড়ে ফেলেছে। তো সেই জায়গায় বঙ্গবন্ধুর মানে বঙ্গবন্ধুকে আমরা মানে আমরা তাকে মানে জীবিত অবস্থায় ফিরে পাবো কি পাবো না, এটা নিয়ে কিন্তু প্রচণ্ড আশঙ্কা ছিল। তো সেই জায়গায় বঙ্গবন্ধু ফিরলেন। তো তার আগে আমরা দেখি যে 16ই ডিসেম্বরে যখন আমাদের বিজয় অর্জিত হলো, তারপরে কিন্তু এই বিষয়টা আরও জোরালোভাবে স্বাভাবিকভাবে সামনে চলে এলো। কারণ যখনই আমাদের রেসকোর্স ময়দানে এই 92,000 পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণের ব্যাপারটা ঘটলো, তার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে যে প্রশ্নটা সবার আগে এলো সেটা হচ্ছে বঙ্গবন্ধু কবে মুক্তি পাবেন, পাবেন তো? হ্যাঁ, এই যে কোটি কোটি মানুষের উদ্বেগ, সেটা কিন্তু দেখা গেল যে বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধানরা, তাদের মধ্যেও কিন্তু সেটা সম্প্রসারিত হলো, এবং পৃথিবীর বিশ্ব নেতৃবৃন্দের দিক থেকে কিন্তু একটা চাপ তৈরি হলো পাকিস্তানের উপর বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার জন্য। এবং আমরা একটা ইন্টারেস্টিং তথ্য পাই, সেটা হচ্ছে যে আপনার ডিসেম্বর মাসের 30 তারিখে পাকিস্তানের যে স্থায়ী প্রতিনিধি ছিলেন তখন জাতিসংঘে, তিনি আপনার
ওই তিনি আপনার জাতিসংঘের মহাসচিবকে জানাচ্ছেন যে গত 27শে ডিসেম্বর তারিখে শেখ মুজিবের সাথে একটা আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের সরকারের, এবং মানে তারা মানে কিভাবে একটা আপোষ রফা করা যায় সেজন্য তারা আলোচনা শুরু করেছেন। এবং তারা বলতে চাইলেন তাদের ভাষায় যে পূর্ব পাকিস্তান যেন শত্রুর হাতে অধিকৃত অবস্থা থেকে মুক্তি পায়, সেজন্য তারা আলোচনা শুরু করছেন। তার মানে দেখুন কত বড় স্পর্ধা, যে 16ই ডিসেম্বরের পরেও কিন্তু তারা পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের মানে পূর্ব পাকিস্তান নামকরণ করে তারা বাংলাদেশকে তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করছেন। এবং তারা আপনার তখন নেগোসিয়েশন শুরু করছেন বঙ্গবন্ধুর সাথে, যে বঙ্গবন্ধুকে ব্যবহার করে তারা যেন আপনার পাকিস্তান মানে আপনার পূর্ব বাংলার উপর পাকিস্তানের কর্তৃত্ব কোনো না কোনোভাবে যেন আবার তারা করতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু সেই আলোচনায় সাড়া দেওয়ার তো কোনো প্রশ্ন নাই, কারণ এর আগে যেটা সুরঞ্জিত দা বললেন যে যখন তিনি পাকিস্তানের জেলে বন্দী, আরও আগে তখনও তো বিজয় অর্জিত হয়নি, পাকিস্তানের এই যে প্রায় লাখখানেক সৈন্য বাংলাদেশের বুকে চেপে বসে আছে, একটা তখন আমরা একটা অকুপাইড টেরিটরি, অধিকৃত তাদের, সেই অবস্থায় কিন্তু বঙ্গবন্ধুর কাছে যখন তারা গেছেন, বঙ্গবন্ধুর উপর চাপ তৈরি করেছেন, তখন কিন্তু বঙ্গবন্ধু সোজা একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে তিনি বলেছেন বাঙালির অধিকার ছাড়া তিনি কিছু মানবেন না। সাফ কথা, বাঙালির অধিকার ছাড়া কোনো কিছু তিনি মানবেন না, সাফ কথা। এবং তাতে তাকে প্রাণদণ্ড দেওয়া হোক, তিনি বাঁচুন কি মরুন সেটা কোনো কথা নয়। তো এই যে বঙ্গবন্ধুর যে অকুত ভয়, যে সাহস, যে দৃঢ়তা, এইটা কিন্তু একটা অসাধারণ বিষয়। এবং ভেত বাঙালি বলে যারা মানে প্রচারিত হয়েছে, হ্যাঁ, যুগের পর যুগ, সে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তানি উপনিবেশেও তো সেই প্রচারের ধারা অব্যাহত থেকেছে। সেই ভীতু বাঙালি তার যে কত সাহস হতে পারে তা একদিকে বঙ্গবন্ধু জেলের মধ্যে দেখিয়েছেন, আর আরেকদিকে তো মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে দেখিয়েছেন, গোটা দেশের মানুষ কিন্তু সেটা দেখিয়েছেন। তো সেইখানে আমি এইখানে এই কথাটাই বলবো যে কাজে ওই তথাকথিত আলোচনা, হ্যাঁ, সেগুলো তো আগানোর কোনো প্রশ্নই আসে না। এবং আমরা যেটা দেখলাম যে বিশ্ব জনমতের চাপে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হলো, এবং 8 তারিখে তিনি তো লন্ডনে গেলেন, এবং পরে তিনি 10 তারিখে ঢাকায় ফিরে এলেন দিল্লি থেকে। এক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই। বিশেষ করে আমি যে কথাটা বলবো যে বঙ্গবন্ধু সেদিন, মেজবা কামাল, আপনাকে একটু থামাই, আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই, জি তারপর আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি বাপ্পি বলছি কুষ্টিয়া থেকে। বলুন। জি, আমি প্রশ্ন করার আগে আপনাদের যে অনুষ্ঠান পরিচালনা করছেন তার কাছে একটু অনুরোধ করতে চাই, আমার লাইনটা যেন কেটে না দেওয়া হয়। জি বলুন। আর উপস্থাপক হিসেবে আপনার কাছে অনুরোধ যে সকল আমার যে প্রশ্নটা বেশি সেটা তো আমি করবোই, এছাড়া আমি বাড়তি কিছু অংশ যোগ করতে চাই, এটা একটু করতে দেবেন, যদি করতে দেন তাহলে করবো, তা নাহলে আর করবো না। হ্যাঁ বলুন, কি বলতে চান আপনি? আমি আসলে খুব গর্বিত, আমি এই বোধ করছি যে একজন প্রবীণ রাজনীতিবিদ এসছেন এবং তার এই অনুষ্ঠানে আমি আমার প্রশ্নটা করতে পারছি, এবং আমি দুজন উপস্থাপকের কাছ থেকেই কিছুটা সময় যাচ্ছে, তাদের সময়কে অনুগ্রহপূর্বক যেন আমাকে একটু দেওয়া হয়, যে আমি কিছু বলতে চাই বা কিছু বলতে চাই, সেটা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি কি বলবেন সেটা বলেন না, আগে আপনি আগেই ভূমিকা করছেন কেন? প্রথম প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবুর রহমান 8 জানুয়ারি মুক্তি পেলেন, তারপর থেকে 10 জানুয়ারি দেশে আসলেন, এই 2 দিন যে 2 দেশ সফর করলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল, তার মধ্যে রাজনৈতিক কোনো কারণ ছিল কিনা? ওকে, আপনার দ্বিতীয় প্রশ্ন কি? লাইনটি কেটে গেছে। কি বললো? বঙ্গবন্ধু যখন মুক্তি পেলেন 8 জানুয়ারি, তিনি দিল্লি প্রথমে লন্ডন গেলেন, তারপর দিল্লি হয়ে ঢাকায় আসলেন। এই যে 2 দিন তিনি সফর করলেন, এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা আপনি একটু সংক্ষেপে যদি বলেন। না, তখন তো আমাদের কোনো ইয়ে ছিল না, তাকে জিজ্ঞেসও করা হয়েছিল এবং তিনি প্রেফার করেছেন, কারণ পাকিস্তানি বিমানই ইয়েতে পৌঁছে দেয় লন্ডনে, হ্যাঁ, ইয়াহিয়া খান। লন্ডন থেকে উনি তারপরে অন্য বিমানে দিল্লি হয়ে
ঢাকায় আসে ব্রিটিশ রাজকীয় এবং বিমানবন্দর। সেখানে তখন উইলসন বোধহয় ছিল ওদের প্রধানমন্ত্রী। জি, আমি একটু দর্শকের উদ্দেশ্যে জানাই যে পিআইএ তখন ভারতের মধ্য দিয়ে আসার অনুমতি কোনো ছিল না, স্কোপ ছিল না। স্কোপ ছিল না। সেই জন্য পিআইএ তে করে পিআইএর একটি বিশেষ বিমানে করে তিনি কিন্তু লন্ডনে আসেন। লন্ডন থেকে তিনি দিল্লি হয়ে ঢাকায় আসেন। এবং সেখানে বিমানবন্দরে ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন ডিবে ছিলেন, তিনি ওই হলিডে বাদ দিয়ে তিনি আসেন, এসে ইয়েকে রিসিভ করেন, বঙ্গবন্ধুকে receive করেন। বঙ্গবন্ধুকে জি, রিসিভ করে উনি আবার এই দরজা খুলে দেন এবং এটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে কথা হয় এবং তিনি বলেন যে আমি কেবল একটি দেশের প্রেসিডেন্টকেই আমি রিসিভ করি নাই, না, আমি একটা বিশ্বের এটা মহামানবকে আমি করেছি। সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যাঁ। রিসিভ করেন এবং তারপরে দিল্লি আসার পর ইন্দিরা গান্ধী, তখন দ্যাট ইজ দ্য অনলি ওয়ে, আর কোনো পথ ছিল না। হ্যাঁ। ওই দিল্লি হয়ে ঢাকায় এসেছেন। তারপরেও অনুরোধ ছিল যে উনি যাতে অন্য জায়গায়, উনি বললেন যে না, আমি ঢাকা না গিয়ে কলকাতা যাওয়ার একটা অনুরোধ ছিল, উনি আর যান নাই, উনি সোজা ঢাকায় চলে এসেছেন। এবং উনি যখন আসলেন, দুই দেশেরই প্রধানমন্ত্রী কিভাবে ওনাকে রিসিভ করলেন সমস্ত প্রোটোকল ভেঙে, এতেই বোঝা যায় যে কত বড় মাপের একজন নেতা তিনি ছিলেন এবং বিশ্বকে তিনি কিভাবে জয় করতে পেরেছিলেন। আর রাজনৈতিক উদ্দেশ্য তো এর মধ্যে থাকার কোনো প্রশ্ন আসে না। উনি ঢাকায় নিজ দেশে আসলেন। তবে সুরঞ্জিত সেনগুপ্ত যেটা বলছিলেন যে দিল্লি এসে কিন্তু ইনি প্রথমেই ইন্দিরা গান্ধীর সাথে ওই কথাটা বললেন যে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য কবে ফেরত যাবে। তো সেটাকে যদি একটি রাজনৈতিক উদ্দেশ্য বলা হয় তাহলে অবশ্যই ওই ধরনের কোনো মহৎ উদ্দেশ্য তার হয়তো ছিল। না না, আমি খুব দুঃখিত, এই প্রশ্ন আসে কেন? যিনি প্রাণ বিসর্জন দিয়ে তার দেশের স্বাধীনতা অর্জন করেছেন, এইভাবে ইতিহাসে যদি আমরা দেখি, একমাত্র রোমান সাম্রাজ্যে জুলিয়াস সিজার রোমে যখন ফিরেছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে রিসিভ করেছিল। এরপর পরের কাজটি কিন্তু ব্রুটাস, তার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমাদের মোশতাকের মতো, ব্রুটাস সেই কাজটি জুলিয়াস সিজারকে কিল করে এবং ইতিহাসের এটা মিলে যায়। একইভাবে বঙ্গবন্ধুকে খন্দকার মোশতাক হত্যা করে। জি, মেজবা কামাল, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আপনার মানে যে কথাটা সুরঞ্জিত দা বললেন যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তিনি তাকে কিন্তু মহামানব হিসেবে তিনি তাকে অভিহিত করেছেন এবং আসলে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের এক মহাস্রষ্টা, একজন মহামানব। এবং এই কথাটা দেখুন একদিকে, এবং তিনি কিভাবে পলিটিক্যাল যে বাউন্ডারিজ তাকে অতিক্রম করে সর্বমহলের শ্রদ্ধা অর্জন করেছিলেন। একদিকে ব্রিটেন তো একটা পুঁজিবাদী রাষ্ট্র এবং সাম্রাজ্যবাদ, সুবিশাল সাম্রাজ্যবাদ, যে সাম্রাজ্যবাদে সূর্য অস্ত যেত না, তার প্রধানমন্ত্রী তাকে বরণ করছেন, নিজের ছুটি ফেলে এসে তাকে তিনি রিসিভ করছেন। আবার উল্টো দিকে দেখেন যে সেদিন আমরা সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে কি সহায়তাটা পেয়েছি সমাজতান্ত্রিক রাষ্ট্রের। এবং আমার তো ফিদেল কাস্ট্রোর সেই কথা মনে পড়ছে। আজকে সারা বিশ্বের মুক্তিকামী মানুষের যিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র ফিদেল কাস্ট্রো, তিনি কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। তো এই যে একদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী, আরেকদিকে সমাজতান্ত্রিক বিশ্বের রূপকথার নায়ক ফিদেল কাস্ট্রো, তারা দুজনেরই কাছ থেকে শ্রদ্ধা অর্জন করা, এরকম একটা অসাধারণ যে সাফল্য, এটা কিন্তু বঙ্গবন্ধুর আছে, পৃথিবীর খুব বেশি নেতার সেটা নাই। এবং ব্যাপারটা ঘটছে এমন একটা সময় যখন কিন্তু এই যে আপনার গোটা পৃথিবীর দুটো শিবিরে বিভক্ত, বিশ্ব দুই শিবিরে বিভক্ত, সেই দুই শিবিরের কাছ থেকে, তখন তো স্নায়ুযুদ্ধের কাল, হ্যাঁ, এবং সেই স্নায়ুযুদ্ধের কালে দুই শিবিরের কাছ থেকে এই যে শ্রদ্ধা অর্জন, এটা বঙ্গবন্ধুই করতে পেরেছেন। এটা আমাদেরকে বুঝতে হবে আসলে। এবং বঙ্গবন্ধুকে যদি আমি যে কথাটা বলি যে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না, নিশ্চয়ই আওয়ামী লীগের তিনি নেতা ছিলেন,
কিন্তু তিনি আওয়ামী লীগের নেতার মধ্যে সীমিত থাকেননি, তিনি তো জাতীয় নেতায় পরিণত হয়েছিলেন, গোটা জাতি তার পিছনে দাঁড়িয়েছিল এখানে এই কতিপয় ইয়া ছাড়া। এবং শুধু একটা সেকেন্ড ভাই আমি আপনাকে দিচ্ছি, এবং শুধু জাতীয় নেতা না, তার যে স্টেচারের কথা আমরা বললাম, তিনি তো একজন বিশ্ব নেতাই ছিলেন, তাই নয় কি? তো এই যে মানে আমরা যদি নিজের মানুষকে যদি আমরা না চিনি, আমরা যদি নিজের মানুষকে সম্মান করতে না পারি, তাহলে এটা আমি আমাদের ওই দুর্ভাগ্যের কথাগুলো বিষয়। ছেড়ে আমি কতগুলো বাস্তব ইয়েতে আসি। 10 তারিখ উনি আসলেন, 12 তারিখে উনি প্রাইম মিনিস্টার হিসেবে নিলেন, 11 তারিখে আমরা তখন আমরা এমপি যারা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে ইলেক্ট হয়েছে আর যারা এমএনএ ন্যাশনাল অ্যাসেম্বলিতে হয়েছে ছিলাম, এভাবে ছিলাম। উনি এসে একটা এই প্রেসিডেন্সিয়াল অর্ডার পাস করে দিলেন যে আমরা সবাই 11 তারিখে এমসিএ হয়ে গেলাম, আর প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বারও থাকলাম না, উনিও এমএনএ রইলেন না, আমরা সব মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবং উনি ঘোষণা করলেন যে ফ্রম নাও অনওয়ার্ড তোমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার হবে এবং তোমাদের কাজ হবে অবিলম্বে একটা সংবিধান তৈরি করা, এবং এটা মাল্টি পার্টি প্লুরালিস্ট ডেমোক্রেসির কথা। আমি তো বয়স তো তখন কম, আপনার 13 বছর হলে আমার তখন 31-33 হয়েছে, বুঝছেন। আমার কাছে খুবই আশ্চর্য মনে হলো যে সম্পূর্ণ বলে কি যে মাল্টি পার্টি ডেমোক্রেসি হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আর কনসেম্বলির মধ্যে কিন্তু বেশ কম আছে, যে ওরা কনস্টিটিউশন বানায়া ওই অ্যাসেম্বলি উইল কন্টিনিউ। তিনি কিন্তু কনসেম্বলি বললেন না, তিনি বললেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মিনস যে তোমাদের কাজ হবে কনস্টিটিউশন পাস করা, পাস করার সঙ্গে সঙ্গে ইউ উইল ডাই এ ন্যাচারাল ডেথ, থাকবে না। এইটা সারা পৃথিবীকে স্তম্ভিত করে দিল যে এটা ওনার পক্ষেই সম্ভব। তখনও কিন্তু সব অস্ত্র ওনার হাতে আসে নাই, ওনার একটা আত্মবিশ্বাস ছিল। আমি যখন এসে গেছি আমার আহ্বানে সবাই অস্ত্র জমা দেবে। এই যে বঙ্গবন্ধুর আসার যে প্রয়োজনীয়তাটা আর এই যে ঘোষণা, বুঝছেন, করে তিনি আরেকটি ইতিহাস রচনা করলেন সারা বিশ্বের সামনে যে আমি তো ইয়াং ম্যান, বুঝছেন, যে মাত্র 10 মাসের সময়ের মধ্যে এটা বিশ্বের একটা সর্বশ্রেষ্ঠ কনস্টিটিউশন এটা জাতিকে উপহার দিলেন। এইটা যে এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল যে ওয়ান্স এ রেভলিউশনারি ইউ ক্যানট জাস্ট কনভার্ট ইনটু এ ডেমোক্রেট ওয়ান নাইট। এই যে কথাটা ইয়ের কথা বললো, এই কিউবার ফিডেল কাস্ট্রোর সঙ্গে আমার দেখা হয়েছে, আমি একটা ডেলিগেশন নিয়ে গেছিলাম, উনি তো দেখে তো আমার দাঁড় করাইছে যে তুমি ইয়ের দেশের লোক বলে। তো বললো সে আমাকে যে আজকে রাত্রে আমি কোথায় ঘুমাবো কেউ জানে না। বলছে যে ওয়ান্স এ রেভলিউশনারি অলওয়েজ এ রেভলিউশনারি। ওরা আমাকে বিশ্বাস করবে না, আমি বুঝিয়েছিলাম, তোমার আমার বন্ধু বোঝে নাই। দেখেন যারা তাকে ষড়যন্ত্র করে হত্যা করলো তারা একবার ভাবলো না যে লোকটির কত বড় বিশ্বাস জনগণের উপরে এবং জনগণের সার্বভৌমত্বের উপরে, মানুষের উপরে জগাত বিশ্বাস। এত বড় লিবারেল লিডার, ন্যাশনালিস্ট লিডার কাম রেভলিউশনারি লিডার উনি কনস্টিটিউশন অ্যাসেম্বলি করে দিল। আমরা 10 মাসের, আমি তখন 34 জনের, এটা 435 জনের আপনার অ্যাসেম্বলি, একমাত্র অপোজিশন মেম্বার আমি, বুঝছেন। তো আমি তো কমিউনিস্টদের সঙ্গে এরা কয় যে তোমরা যে দিকেই আসো, সৌমেন চ্যাটার্জি বা জ্যোতি বসু এদের সঙ্গে, এরা আমারে কইল অভিনয় কইরা তুমি দৃষ্টি আকর্ষণ করবা স্পিকারের, প্রেসের আর লিডার অফ দি হাউসের। তুমি যদি স্ট্যাটাস পাও তাহলে ইউ ক্যান ডু সামথিং। তো আমি এগুলো করে পেয়ে গেলাম। বঙ্গবন্ধু আমাকে ডেকে নিলেন, বলে আমি তো তোকেই খুঁজতেছি, ইউ আর মাই ডেমোক্রেসি। চিন্তা করেন 34 জনের মেম্বার হলো ড্রাফট কমিটির, আমি তো কল্পনাও করিনি। তা আমাকে এই কমিটির মেম্বার বানিয়ে ফেললো।
ডু আই ডিজার্ভ ইট? আপনি তো তখন ইয়াং। না, ইয়াং এর জন্য না, আর তো কোনো বিরোধী দল নাই, একমাত্র একজন মানুষ। ওই যে তিনি এই কথাটা আমার এখনো কানে বাঁধে, যে একজন লোক যদি ন্যায্য কথা বলে আমি সে কথা মেনে নেব। উনি ডেকে নিয়ে আমাকে বললেন যে তোমাকে করলাম এই কারণে, অপোজিশন মেম্বার, সো এটা কনস্টিটিউশন। বুঝতে পেরেছেন? জি আমার মনে আছে জি এরপরে আমি আরেকটা এটা প্রাসঙ্গিক, যে কত বড় ডেমোক্রেট হইলে আমরা তখন ইয়েতে যাব, রোমে তখন আইপিও হচ্ছে, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন। মুয়াজ্জেম সাহেব তখন চিফ হুইপ ছিলেন, শাহ মুয়াজ্জেমের চিফ হুইপ করে আর অন্যান্য মেম্বারদের দিয়ে দিলেন, আমারও এর সঙ্গে দিলেন। গেলাম আমরা গণভবনে, থাকতেন তো দেখা করতে। আমি আমার জীবনের প্রথম শিক্ষা, বুঝছেন, উনি বললেন যে যাচ্ছিস তোরা যাও, একটা কথা মনে রেখো, যেই প্লেনে উঠবা তখন ইউ বিকাম অ্যাম্বাসেডার অফ দি কান্ট্রি, ফরগেট অ্যাবাউট দ্যাট তুমি অপোজিশন বা পজিশন, সেগুলো আমি তোমার সব ঠিক করে দেবো। আই লার্নড ইট। এবং উনি আমাকে কেন নিলেন? ওই টু শো রেসপেক্ট টু দি অপোজিশন, টু ডিসেন্টিং ভয়েস। দিস ইজ হোয়াট ইজ কল্ড ডেমোক্রেট। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই দ্রুত। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমি রহমতুল্লাহ ভুঁইয়া, মুক্তিযোদ্ধা। জি, হ্যাঁ, ভৈরব কালিকাপুর থেকে বলছি। বলুন। জি, মেজবা কামাল বলছেন বিশ্ব জনমতের চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়েছে, তো তার ছেলের সাথে কবর করা হয়েছিল, কিন্তু তাকে হত্যা করা হয়নি। বিশ্ব জনমতের চাপে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার সাথে আমি কিছুটা দ্বিমত পোষণ করে বলছি, পাকিস্তানিরা জানতো জ্যান্ত মুজিবের চেয়ে মৃত মুজিব আরো অধিক শক্তিশালী হবে, আর পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করে নাই। আমার এই বক্তব্যের সাথে সুরজিৎ বাবু একমত কিনা? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জি, না, মোটেই আপনার সঙ্গে দ্বিমত করছি না। বঙ্গবন্ধুকে জীবিত রাখার অনেকগুলা কারণ আছে, এর মধ্যে এটিও একটি হতে পারে। এর অর্থ যে আমাদের কামাল সাহেব যেটি, অধ্যাপক সাহেব যেটি বলছেন, এটিও একটি। এবং অবস্থা, মূল কথা হচ্ছে তখন বাঙালির হাতে পাকিস্তানিরা সারেন্ডার করে বসে আছে। তখন যেমন তার হাতে কার্ড আছে, আমাদের হাতেও কার্ড আছে। এক্স্যাক্টলি। তখন যুদ্ধ শেষ হয়ে গেছে, একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে এসে গেছে, তার কাছে তার সারেন্ডার করতে হয়েছে। তখন অনেক কার্ড ওপেন হয়ে গেছে। 92,000 সৈন্য। 92,000 সৈন্য তখন আমাদের কোথায় কাছে। নেবে? নানা রকমের ইয়ে হয়েছে। না, না। জি, মেজবা কামাল। হ্যাঁ, আমি ওই যে আগে যে আলোচনা হচ্ছিল সেটা সূত্র ধরে বলি, বঙ্গবন্ধু যখন লন্ডনে, তখন কিন্তু খুব জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন হয়েছে। সেই সাংবাদিক সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি মানে এখানে থাকতে চান কিনা আরো 2-4 দিন, এবং তার প্ল্যানটা কি। তো তিনি বলেছিলেন যে আমি আর এক মুহূর্ত এখানে থাকতে রাজি নই, আমি বাংলার জনগণের কাছে ফিরে যেতে চাই। এবং তিনি কিন্তু ওখানে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো সময় তিনি ছিলেন না। এই জিনিসটা বুঝতে হবে, এক। আর দ্বিতীয়ত, যে তিনি আসার পথে যে ভারতে গেলেন, তিনি কিন্তু নিজেই বলেছেন, তিনি যে সেখানে যে মানে সংক্ষিপ্ত বক্তৃতা তিনি দিয়েছিলেন, সেখানেও তো লাখো মানুষের সমাবেশ। তো সেখানে তিনি বলেছিলেন যে তিনি বলেছিলেন, বাংলাদেশে যাওয়ার পথে আমি আপনাদের মহতী দেশের ঐতিহাসিক রাজধানীতে যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছি এ কারণে যে আমাদের জনগণের সবচেয়ে বড় বন্ধু ভারতের জনগণ এবং আপনাদের মহীয়সী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি কেবল মানুষের নন, মানবতর নেতা, তার নেতৃত্বাধীন ভারত সরকারের মানবতারও নেতা, এবং তার নেতৃত্বাধীন ভারত সরকারের কাছে এর মাধ্যমে আমি আমার ন্যূনতম ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব। এবং তিনি বলেছেন যে আপনারা সবাই নিরলস পরিশ্রম করেছেন, বিরচিত ত্যাগ স্বীকার করেছেন। এবং তার পরের কথাগুলো মনে হয় যেন কাব্যের কথা। তিনি বলছেন, এই অভিযাত্রা অন্ধকার থেকে আলোয়, বন্দি দশা থেকে স্বাধীনতায়, নিরাশা থেকে আশায়,
অবশেষে 9 মাস পরে আমি আমার স্বপ্নের দেশ সোনার বাংলায় ফিরে যাচ্ছি। তিনি বলছেন যে অবশেষে মিথ্যার বিরুদ্ধে সত্যের, অপ্রকৃতিস্থতার বিরুদ্ধে প্রকৃতিস্থতার, ভীরুতার বিরুদ্ধে সাহসিকতার, অবিচারের বিরুদ্ধে সুবিচারের এবং অশুভর বিরুদ্ধে শুভর বিজয় হয়েছে। তো এই যে বঙ্গবন্ধু, হ্যাঁ, এই বঙ্গবন্ধুকে আমার মনে হয় যে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এবং নানা ধরনের নানা প্রচার সেই তখন থেকে তো আজ অবধি চলছে, তাই না? মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যেভাবে সক্রিয় থেকেছে, এবং সেটা তো অনেক মানুষ, মানে কিছু সংখ্যক মানুষকে হলেও তো বিভ্রান্ত করেছে। এবং যে ভুল ইতিহাস, মিথ্যা ইতিহাস আপনার মাঝখানে অনেকগুলো বছর ধরে প্রচার করা হয়েছে, তার মধ্যে দিয়ে তো বিভ্রান্তি নানাভাবে ছড়ানোর চেষ্টা করা হয়েছে। আমি এই কথা বলি না যে বঙ্গবন্ধুর রাজনীতিতে কোনো ভুল ছিল না, বা বঙ্গবন্ধু জীবনের কোনো পর্যায়ে কোনো ভুল করেননি, বা বঙ্গবন্ধু যে রাজনীতি করেছেন তার তো ধরুন তার এক ধরনের শ্রেণীগত সীমাবদ্ধতার দিকও তো আছে। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু তার যে কন্ট্রিবিউশন, তার যে অবদান, সেটাকে স্বীকার করতে হবে। একটা জিনিস আমি বলি যে ধরুন ভারতে তারা জাতির জনক হিসাবে মোহনদাস করমচাঁদ গান্ধীকে জানে, এবং এইটা নিয়ে তো কোনো দল কোনো প্রশ্ন তোলে না। গান্ধী ভারতের স্বাধীনতার জন্য যে ভূমিকা রেখেছেন সকল দল সেটাকে কিন্তু স্বীকার করে, সম্মান করে। এইটা তো ইতিহাসের সত্য, আপনি তো ইতিহাসের সত্যকে পাল্টে ফেলতে পারবেন না। তা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা তো ইতিহাসের সত্য, আপনি পছন্দ করেন বা না করেন আপনি এটাকে পাল্টাতে পারবেন না। তো সেই জিনিসটাকে মেনে নিয়েই কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে হবে, এটা আমি মনে করি প্রথম কথা। আরেকটা কথা আমি বলবো যে আসলে বঙ্গবন্ধু আসার পরে রেসকোর্স ময়দানে, তিনি তো আপনার বিমানবন্দর থেকে সরাসরি রেসকোর্স ময়দানে যান, এবং রেসকোর্স ময়দানে কয়েক লক্ষ মানুষের সমাবেশে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন তার তো কোনো প্রিপেয়ার্ড বক্তৃতা না, কে তাকে লিখে দেবে? তিনি তো সেই বন্দি দশা থেকে মুক্ত হয়ে তিনি এসছেন, কিন্তু তার যে সেই অসাধারণ বক্তৃতা, সেই বক্তৃতার যদি কতগুলো দিক আমরা দেখি, তার মধ্যে দিয়ে তিনি কেমন রাষ্ট্র চান, তার এই বাংলাদেশটাকে তিনি কোন পথে পরিচালিত করতে চান, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে তিনি মানে তুলে ধরেছিলেন। যেমন ধরেন তিনি সেই মঞ্চে দাঁড়িয়ে বলছেন, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলবো আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। তিনি কিন্তু তার আইডেন্টিটি, হ্যাঁ, এবং তার সাথে তার যে প্রাণের সংযোগ, হৃদয়ের সংযোগ, আবেগের যে সংযোগ, হ্যাঁ, এবং যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে সেই পাকিস্তানি জাতীয়তাবাদকে, ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে নতুন দেশটা গড়ে উঠেছে, সেটাকে কিন্তু তিনি তুলে ধরছেন। এবং তিনি বলছেন, দেখেন যে কথাটা সুরঞ্জিত দা শুরুতেই বলেছিলেন, যে তার একটা দেশের এই মানুষ, একে আমি খাওয়াবো কি করে, গড়বো কি করে দেশ, এই দুর্ভাবনা তার ছিল, যুদ্ধ বিধ্বস্ত দেশ। তিনি বলছেন যে ভাইয়েরা, তোমাদের একদিন বলেছিলাম ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আজকে আমি বলি আজকে আমাদের উন্নয়নের জন্য আমাদের ঘরে ঘরে কাজ করে যেতে হবে। হ্যাঁ, তার মানেটা কি? যে তিনি আমাদের দেশটাকে গড়তে হবে, এবং সের জন্য জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন, সহযোগিতা, অংশগ্রহণ দরকার, সে কথা তিনি বলছেন। এবং তিনি বলছেন, আমি শেষ করি এই কথাটা, তিনি বলছেন যে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশ একটি আদর্শ অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, এবং তার ভিত্তি বিশেষ কোনো ধর্মীয় ভিত্তিক হবে না, রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এই মহান আমাদের ব্যক্তিটির প্রতি, জাতির জনক, আমাদের মহানায়কের প্রতি আজকে তার এই স্বদেশ প্রত্যাবর্তনের দিনে আরেকবার আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে, গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা শেষ করছি আজকে সম্পাদকীয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে দাদা, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।